নিশ্চয়ই আপনারা জানেন, আপনারা সাংবাদিকতা করেন, অনেক বিষয় আপনারা জানেন। আমি আজকে আসলে বোকা হয়ে গিয়েছিলাম যখন আমাদের পরিচিত দু একজন সাংবাদিক আমাকে ফোন করে জানিয়েছিল যে পটুয়াখালী জেলা ডিসির পক্ষ থেকে তাদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে যে এই সংবাদ সম্মেলনটি যেন কভার না করা হয়। কিংবা যেহেতু আমার বাসা চরবিশ্বাসে, উপজেলা শহর থেকে একটু দূরে, আমি একটা রাজনৈতিক দলের প্রধান, আমি এই এলাকার সন্তান, এলাকা থেকে জনপ্রতিনিধি ভবিষ্যতে নির্বাচন করব। আমি আসলে মাঝে মাঝে সেটা জেলাতে সার্কিট হাউসে কিংবা উপজেলাতে ডাক বাংলোতে যদি খালি থাকে, আমি বলি যে যদি রুম থাকে তাহলে হয়তো দু একদিন এখানে স্টে করি। এ যাবৎকাল পটুয়াখালী সার্কিট হাউসে 2 দিন থেকেছিলাম, 2বার। আর গলাচিপার এখানে বোধহয় 2বার, 2-3 দিন থাকা। সেখানে আজকে আমার উপজেলায়, আমার নির্বাচনী এলাকা, আমি একটা রাজনৈতিক দলের প্রধান, এইখানে আমি একটা সংবাদ সম্মেলন করব। আমি যতদূর তথ্য পেয়েছি সেখানে ডিসি সাহেব, ওসি সাহেব এবং ইউনো সাহেব সহ এখানকার লোকাল প্রশাসনের উপরে ব্যাপক ধরনের চাপ তৈরি করতেছেন যে আমি যেন এখানে সংবাদ সম্মেলন না করতে পারি, কথা বলতে না পারে, আমার কোনো নেতা কর্মী যেন এখানে না আসে। প্রকারান্তে মনে হচ্ছে যে ডিসি আমার প্রতিপক্ষ হয়ে গেছে, এই পটুয়াখালীর ডিসি গণ অধিকার পরিষদের প্রতিপক্ষ হয়ে গেছে। আসলে কারণগুলো আমি খুঁজে পেলাম না যে ডিসির এরকম আচরণ কেন হবে। তো আমি পেছনের একটু ঘটনায় গিয়ে দেখলাম যে না, ডিসি সাহেব কিছুটা আমার প্রতি বৈরী আচরণ শুরু থেকেই করে আসছেন। তার মধ্যে গত রোজার ঈদে যখন আমরা পটুয়াখালী জেলার ইফতার প্রোগ্রাম আসি, সেই সময় আপনার সার্কিট হাউসের রুমে আমরা আলাপ করছিলাম। তিনি লোক পাঠিয়ে গোপনে ভিডিও করেছিলেন এবং সেই ভিডিও তিনি বিএনপির এই অঞ্চলের নেতা হাসান মামুনকে পাঠিয়েছিলেন। সেই ভিডিওটি আমিও আপনার পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা জনাব সৈয়দা রেজওয়ানা হাসান, আপনার মন্ত্রী পরিষদ সচিব এবং আপনার আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ বেশ কয়েকজনকে পাঠিয়েছিলাম যে একজন ডিসি এরকমের কর্মকাণ্ড করতে পারে কিনা। তো তারা আশ্বস্ত করেছিলেন যে ডিসির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। অনেক ডিসির বিরুদ্ধে অভিযোগ আছে, কারণ আপনারা জানেন যে ডিসি নিয়োগেও বড় ধরনের একটা কেলেঙ্কারি হয়েছিল। মাঠ পর্যায়ে থেকে কোনো ডিসি কি সরায়নি, সেই কারণে তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। কিন্তু এই ধরনের অপরাধ করার পরেও যদি ব্যবস্থা না নেওয়া হয়, সেটা প্রশাসনকে আরেকটা মানে হচ্ছে সুযোগ দেওয়া হবে, যেই প্রশাসনের মধ্যে দলবাজি চিন্তা ভাবনা ঢুকে পড়বে। এবং আমি যতদূর জানতে পেরেছি, এই ডিসি সাহেব যারা হাসান মামুনের একজন বিশ্ববিদ্যালয়ের অনুসারী ছিলেন এবং তারাই তাকে লবিং তদবির করে এখানে নিয়ে এসেছেন। এবং তিনি স্থানীয় হাসান মামুন এবং আরেক বিএনপি নেতার সাথে মিলে এইখানে তিনি হারুন এবং বেনজিরদের ভূমিকা অবতীর্ণ হতে চাচ্ছেন। এবং তিনি অনেকের সাথেই বলছেন যে রাজনীতি না করলে নির্বাচন করবো প্রয়োজনে। তো আমি ডিসি সাহেবকে বলবো, আপনি যদি রাজনীতি করে এত খায়েশ থাকে, সরকারি চাকরিটা ছেড়ে আপনি রাজনীতি করেন। আর যদি এই পদে থাকেন তাহলে এই সমস্ত দলবাজি চেতনা মানসিকতা দেখাবেন না। আপনারা জানেন যে গোলখালী ইউনিয়নের চেয়ারম্যান, আপনার তাকে গ্রেপ্তার করার ফলে ওইখানে প্যানেল চেয়ারম্যানকে আপনার ভারপ্রাপ্ত দেওয়ার কথা, সেটি না দিয়ে তিনি আপনার হাসান মামুন সম্মতি না দেওয়ায় তিনি আপনার সরকারি একজন অফিসারকে দিয়েছেন, যেটি নিয়ে ওই প্যানেল চেয়ারম্যান বিভাগীয় কমিশনারের সাথে দেখা করেছেন। তিনি আশ্বস্ত করেছেন এটা তো যৌক্তিক, যেহেতু রেজুলেশন আছে, তিনি পাওয়ার দাবিদার, তাকে বসতে দেওয়া দরকার। এলজিআইডি উপদেষ্টার কাছে চিঠি দিয়েছে, সেখান থেকে এখানে চিঠি দেওয়া হয়েছে, কিন্তু ডিসি তার আপনার গুরু, তার আপনার প্রভু জনাব হাসান মামুনের সিগন্যাল না পায় তিনি ওখানে আপনার প্যানেল চেয়ারম্যান দিতে পারেন নাই। তো গতকালকে আমরা যখন এই হাসান মামুনের সমর্থক এবং বিশেষ করে তিনি পুরো উপজেলা থেকে, পটুয়াখালী জেলা থেকে, বরিশাল থেকে প্রশিক্ষিত সন্ত্রাসীদের এনেছিলেন, তাদের প্রত্যেকের হাতে রামদাও ছিল, চাপাতি ছিল, হকি স্টিক ছিল, বস্তা ভর্তি ইটের খোয়া নিয়ে গিয়েছেন। রাস্তায় আপনারা দেখেছেন সেনাবাহিনী কিংবা পুলিশ যখন আপনার এই আমাদেরকে সহযোগিতা করেছে আসার পথে, পথের মাঝে মাঝেই গাছ ফালানো। এবং আমাদের জেলার সেক্রেটারি যেটা বলেছে, আমি আসলে ঢাকা শহর আপনারা দেখেছেন রাজপথে সবসময় সোচ্চার ভূমিকা পালন করেছি, চাষিবাদের আমলেও বিন্দু মাত্র আপোষ করি নাই।
কথা বলতে কার্পণ্য করে নেই, কিন্তু গতকাল থেকে একটা মানসিক ট্রমার মধ্যে আছি যে রাস্তায় এইভাবে গাছ ফালানো হয়েছে, এইভাবে ইট জড়ো করা হয়েছে, এবং এই যে পুরো জেলার, যেহেতু সে কেন্দ্রীয় বিএনপির সদস্য, তার তো একটা নেটওয়ার্ক আছে এবং ছাত্র রাজনীতি করেছেন, কাটা লাইনেও যোগাযোগ আছে। তিনি সেই সমস্ত সন্ত্রাসীদেরকে ওইখানে জড়ো করেছিলেন এবং আমাকে সেনাবাহিনীর লোকেরা, পুলিশ বলতেছিল যে ভাই পরিস্থিতি যা, আমরা এখানে আপনার নিরাপত্তা দিতে অক্ষম হচ্ছি, এই অবস্থায় আমরা পরিস্থিতি কন্ট্রোল করতে পারবো না। আমি বলেছি যে যা হয় হবে, মৃত্যু হবে, কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থলে যাব। পরবর্তীতে তারা আমাকে বলছে তাহলে আপনি পটুয়াখালী যান, গলাচিপায় না যে। আমি বললাম আমার উপজেলা গলাচিপা, আমি গলাচিপায় যাবো না, কেন পটুয়াখালীতে যাব? শেখ হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করি নেই, আজকে সামান্য বিএনপির এই 600-600-র অধিক কেন্দ্রীয় কমিটির নেতা, তার মধ্যে একজন নির্বাহী কমিটির সদস্য, যারও আপনার সুবিধাভোগী একজন ছাত্রটা জানেন, আজকে জনাব তারেক রহমানের মতো একজন জনপ্রিয় নেতা, সম্মানিত ব্যক্তি, এই যে কিছু কিছু ঘটনায় তাকে নিয়ে সমালোচনা করে, এই হাসান মামুনদের কারণে সেই ঘটনাগুলো, এই যে হাওয়া ভবন টবন বলে, এগুলো হাসান মামুনদের মতো কিছু লোকজন জনাব তারেক রহমান ইমেজ ক্ষুণ্ণ করেছিল। 111-এর সময় আপনারা দেখছেন তার একটা সুবিধাবাদী ভূমিকা, একটা মিছিল ওখানে রাজপথে, এবং গত 16 বছরে তার ওয়াইফ সরকারি চাকরি করেছে, একদিন ওএসডি হয় নাই। আমার ওয়াইফ প্রাইমারির চাকরি করে গর্ভবতী হয়ে তার ছুটি কাটাতে গিয়ে আপনার মেডিকেল বোর্ড গঠন করে যে সে গর্ভবতী কিনা সেটা সত্যতা নিশ্চিত করে। আর তার ওয়াইফ তো চাকরি করেছে নির্বিঘ্নে, বিএনপি নেতারা ঘরে থাকতে পারে, বাড়িতে থাকতে পারে নাই, দেশে থাকতে পারে। আর তার ওয়াইফ এই উপসচিব পদে সরকারি চাকরি করেছে, পট পরিবর্তন, ছাত্র জনতা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তিনি আপনার একেবারেই একটা সম্মানজনক জায়গা বাগিয়ে নিয়েছেন, তদবির করে লবিং করে বগুড়ার ডিসি হয়েছেন। তো এই হচ্ছে হাসান মামুনের তো অবদান। গত 16 বছরে একটা রাজনৈতিক মামলায় তিনি গ্রেপ্তার হয়েছেন। তিনি এই উপজেলায় কোন জায়গায় একটা মিছিল মিটিং করেছে, আপনারা দেখেছেন। বিএনপির ভাই বোনদের প্রতি আমার প্রশ্ন, বরঞ্চ তিনি নৈতিকতা পরিপন্থী কাজ করেছেন, প্রশ্নফাঁস এবং জালিয়াতির সিন্ডিকেটের সাথে জড়িত ছিলেন, সেই অভিযোগে তিনি এখান থেকে গ্রেপ্তার হয়েছিলেন। এই রকমের একজন নেতা, অসৎ নেতা এবং এই রকমের বিতর্কিত লোক, সে আজকে বিএনপির সাইনবোর্ড ব্যবহার করে বিএনপির লোকজনকে উচ্ছৃঙ্খল করে আজকে আমাদের নেতা কর্মীদের উপরে বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে। গতকালকে গণ অধিকার পরিষদের গলাচিপা 10 মিনার প্রত্যেকটি ইউনিয়নের অফিস, এমনকি ওয়ার্ডের অফিসও ভাঙচুর করেছে। অসংখ্য নেতা কর্মী আহত হয়ে কেউ বরিশাল চিকিৎসা নিচ্ছে, কেউ পটুয়াখালী চিকিৎসা নিচ্ছে, কেউ গলাচিপা চিকিৎসা নিচ্ছে। ঘটনার সূত্রপাত কোথা থেকে? আপনারা জানেন যে 11 তারিখ এই উপজেলা অডিটোরিয়ামে আপনারা সেদিন কভারেজ দিয়েছিলেন যে আমি একটা কথা বলেছিলাম যে চরবিশ্বাস একটা ইউনিয়নের একজন সভাপতি 4-5টা বিয়ে করেছে। 4-5টা বিয়ে কি ভালো লোক করে? যার চরিত্র নেই, লুজ ক্যারেক্টার যেটা বলে, চরিত্রহীন, তারাই তো এই সমস্ত ফষ্টি নষ্টি করে। 4-5টা বিয়ে করেছে। তো সে বিএনপির সভাপতি হাসান মামুনকে পয়সা দিয়ে তিনি হয়েছেন। বিএনপির ত্যাগী নেতারা তো অনেকেই গলাচিপা 10 মিনার কমিটি থেকে বঞ্চিত হয়েছে। আপনারা জানেন সাধারণকার সাথে যারা রাজনীতি করেছে, যারা বিএনপি জন্ম দিয়েছেন এই এলাকায়, তারা কিন্তু অনেকেই কমিটিতে পদ পায়। এমনকি আমাদের এই বিপদের দিনেও গতকালকে এই সুবহান সাহেব, সোরাব সাহেব, এই রেনু আক্তার সহ ছাত্রদল, যুব দলের, আবার এই বিএনপির একটা অংশের নেতা কর্মীরা কিন্তু আমাদের পাশেও ছিল। বিএনপির, আমি ঢালাওভাবে সবাইকে দোষ দেব না, বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা সহ অনেকেই সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন বিএনপির আপনার চেয়ারপারসনের অফিস থেকে, যে আমি এসেছি কিনা, সমস্যা হয়েছে কিনা, তারাও একটা যোগাযোগ রেখেছেন। কিন্তু আমার প্রশ্ন বিএনপির শীর্ষ নেতৃত্বকে, যে আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে পারে নির্বাহী কমিটির একজন সদস্য, এইটা যদি আপনারা নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনারা রাষ্ট্র পরিচালনা কিভাবে করবেন আগামীতে যদি সরকার গঠন করেন? একজন হাসান মামুনকে যদি আপনারা নিয়ন্ত্রণ করতে না পারেন, গতকালকে চরবিশ্বাস ইউনিয়নে যেই ঘটনাটি ভুলভাবে এসেছে যে বিএনপির অফিসে নাকি ভাঙচুর চালানো হয়েছে, হামলা হয়েছে, দেখেন আপনারা এখানে জাতীয় মিডিয়ার দেশের মানুষ, বিএনপির অফিস এই আমলে ভাঙচুর করবে এমন লোক বাংলাদেশে আছে? বিএনপির অফিস ভাঙচুর করবে? নাই। কারণ দুইটা বড় রাজনৈতিক দল ছিল, আওয়ামী লীগ এবং বিএনপি। আওয়ামী লীগের পতন হয়েছে, আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে গেছে, এখন আছে বিএনপি। সেখানে বিএনপির অফিসে ভাঙচুর করবে, এটা তো কল্পনাও করা যায় না। আমার নিজের গ্রাম, আমার ইউনিয়ন চরবিশ্বাস, আপনারা দেখেছেন, আপনারাই জানেন, আওয়ামী লীগের আমলেও এই আওয়ামী লীগের নেতারা আমার পরিবারের দিকে, আমার লোকজনের দিকে চক্ষু তুলে তাকায় নাই, একটা হুমকি হামলা করে নাই। সেখানে আমাদের কর্মী সভা চলছিল চরবিশ্বাস ইউনিয়নে, আমার প্রোগ্রাম চলছে বকুলবাড়িয়া, সেখানে আপনার
এখানে সে চরবিশ্বাসে আপনারা দেখেছেন যে আমাদের এই কর্মী সভা চলাকালীন সময় তারা স্লোগান দিচ্ছে, তারা আমাদের লোকজনকে গালিগালাজ করছে। সেখানে যেহেতু একই গ্রামের একই ইউনিয়নের লোক, আমাদের দুজন দায়িত্বশীল নেতা, একজন আমার আপন ছোট ভাই, দুইজন লোক এসেছিল, তাদেরকে অনুরোধ করেছে যে ওইখানে যেহেতু একটা প্রোগ্রাম চলে, অনেক লোক, আপনারা ওই প্রোগ্রাম শেষে প্রোগ্রামটা করেন, নাহলে একটা উচ্ছৃঙ্খল উত্তেজিত পরিস্থিতি তৈরি হবে। এই কথা বলার সাথে সাথে আমার ছোট ভাইকে এবং আরেকজন যে পাশে ছিল তাদেরকে এই আপনার ছাত্র দল যুব দলের লোকেরা বাকির বিশ্বাসের কথায় তারা চেয়ার দিয়ে মাথায় আঘাত করেছে, চেয়ার ছোড়াছুড়ি করেছে। এবং এইখানে যে সমস্ত বেশ কিছু লোকজনের নাম ফেসবুকে এসেছে, এরা বাকের বিশ্বাসের সাথেই রাজনীতি করে, আওয়ামী লীগের অনেকে কিংবা যুবলীগের অনেকে বাকের বিশ্বাসের সাথে রাজনীতি করে। তারাই এই ঘটনাটা ঘটিয়ে আমার ইমেজ ক্ষুণ্ণ করার জন্য, আমার এলাকায় একটা খারাপ মেসেজ দেওয়ার জন্য এই কাজটি করিয়েছে এবং এর সমস্ত নির্দেশনা দিয়েছেন হাসান মামুন। সেই এলাকার ঘটনাকে কেন্দ্র করে সারা উপজেলায় গলাচিপায়, এমনকি 10 মিনিটে এই যে অফিস ভাঙচুর করা হলো, ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলো, নেতা কর্মীদের আহত করা হলো, এখনো রামদাও নিয়ে বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছে। গতকালকে আমি যখন ভোর রাত এখানে এসেছি, সকালবেলা এখান থেকে যাওয়ার পথে আমাদের বেশ কয়েকজন নেতা কর্মীকে, যে শহীদুল মোল্লা, বিএনপির সম্ভবত সাংগঠনিক সম্পাদক নাকি, তিনি আপনার এইখানে আপনার চৌরাস্তা থেকে মেরেছেন। ছাত্রদলের একটি ছেলে সভাপতি, দুর্জয় নাম, মাদক নিয়ে পথে নেশাগ্রস্ত ছেলে পেলে। আমি বিএনপির নেতৃবৃন্দকে বলবো, আপনারা এই ঘটনাটা নিরপেক্ষ তদন্ত করুন এবং এই কমিটিতে বা এই যে হামলা মামলা যারা করেছে এর মধ্যে কতজন মাদকাসক্ত আপনারাই পরীক্ষা করে দেখুন। তো এই সমস্ত ছেলেদেরকে দিয়ে আপনারা এই আমাদের লোকজনকে হামলা করেছে। এবং আপনারা এই এলাকার সন্তান সাংবাদিক হিসেবে আপনারা দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়তই আমাকে নিয়ে বাজে কমেন্টস করে, বাজে পোস্ট দেয়। এইগুলো আমরা আমল দিই না, কারণ এলাকার সিসকে নেতা ছোকরা ফোকরা কি বললো এইগুলো নিয়ে তো আমাদের মাথা ঘামানোর সময় নেই। আমরা দেশ জাতি বিশ্বকে নিয়ে ভাবি। আজকে আপনি দেখেছেন, বলতে গেলে যে বিএনপি যে ডিসেম্বরে নির্বাচন চায়, গণ অধিকার ব্যতীত কোন রাজনৈতিক দল বিএনপির সাথে এইভাবে শক্তভাবে ডিসেম্বরে নির্বাচনের পক্ষে জোরালো জনমত দেয়নি। বিএনপির নেতাদের চরিত্র হনন করা হচ্ছে, যে আপনার সালাউদ্দিন সাহেব থেকে মির্জা ফখরুল, রুমিন পানা, যে ভারতের দালাল, এইটা সেটা। সেখানে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ সভাপতি হয়ে আমরা সেটার প্রতিবাদ করি, কারণ আমরা মনে করি যে রাজনীতিতে একটা সৌন্দর্য শিষ্টাচার থাকা দরকার। এইভাবে যদি সিনিয়র মানুষকে নিয়ে আমাদের অপপ্রচার প্রপাগান্ডা ছড়ায়, আজকে একজনকে নিয়ে ছড়িয়েছে, কালকে আমাকে নিয়ে ছড়াবে, সেই জায়গা থেকে আজকে জাতীয় পর্যায় থেকেও আমাদের এত একটা বোঝাপড়া, জাতীয় রাজনীতিতে সমস্ত রাজনৈতিক দলগুলোর এত একটা আন্তরিকতা, সেখানে লোকাল পর্যায়ে আমার উপজেলায় এক হাসান মামুন বিএনপির সাইনবোর্ড ব্যবহার করে এই ঘটনা ঘটালো। আমি শুধুমাত্র ডক্টর ইউনূসের সাথে জনাব তারেক রহমানের মিটিং, এই কেন ওনাকে এই ছোট বিষয় জানায়নি। আমি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে বলবো, আমি দেখতে চাই যে আপনারা হাসান মামুন এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিচ্ছেন, তারপর আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত হবে। আমরা বলছি, আপনারা একটা নিরপেক্ষ তদন্ত করান। যদি আপনাদেরকে মনে হয় যে গণ অধিকারের এখানে কোনো দায়িত্ব সংশ্লিষ্টতা আছে, এই দক্ষিণাঞ্চলের বায়াস নেতা বা হাসান মামুন পন্থী নেতাদের একটা নিরপেক্ষ তদন্ত করে ঘটনাটা জানেন। এবং স্থানীয় প্রশাসনকে, ওরা আন্তরিক ছিল, বিশেষ করে উপজেলা প্রশাসন, কিন্তু ওনাদের হাতে অনেক কিছু থাকে না, কারণ ওখান থেকে কন্ট্রোল করে ডিসি, এসপি সাহেবও অনেকের আন্তরিকতার পরিচয় দিয়েছেন, কিন্তু ডিসি যে আচরণ করেছেন এটা একটা ক্রিমিনাল মানসিকতার পরিচয়। এই রকমের ব্যক্তিরা সরকারি কর্মচারীর পদেই থাকতে পারে না, ডিসি তো দূরের কথা। অবশ্যই আমরা আহ্বান জানাবো সরকারের প্রতি, এই জনপ্রশাসন সংক্রান্ত কমিটির কাছে, এই ডিসি সহ এইরকম মানসিকতার যারা ডিসি রয়েছে তাদেরকে অপসারণের জন্য পদক্ষেপ নেওয়া হয়। আমি সর্বশেষ এই কথাটি বলতে চাই, আমি লজ্জিত, আমি দুঃখিত যে আজকে এরকম একটি ঘটনা আমার উপস্থিতিতে ঘটলো। আমার কখনোই এটা প্রত্যাশিত ছিল না। আমি তো এই শহর অঞ্চল থেকে নেতা হই নাই, আমি কোন রাজনৈতিক দলের পা চেটে নেতা হই নাই, কারো গোলামি করে নেতা হই নাই। আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমরা বেড়ে উঠেছি, প্রতিকূল সময় রাজপথে লড়াই সংগ্রাম করে নিজেদেরকে তৈরি করেছি, কোন দলে যায়নি, দল তৈরি করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় 28 বছর পরে ডাকসুর বিপি নির্বাচিত হয়েছি, একটা দলের প্রধান হয়েছি। আমরা তো আঞ্চলিক নেতা না, ইউনিয়ন উপজেলার নেতা না, কোন দলের সদস্য না। তো আমাদের সাথে এই ধরনের আচরণ করা হলো। এলাকাবাসী, এই গলাচিপা 10 মিনার মানুষের কাছে আমরা এর বিচার দিলাম, আপনারা এর একটা বিচার করবেন, বিহিত করবেন যখন আপনাদের সুযোগ আসবে।